করা হয়েছিল তাদেরকে গ্রেপ্তারের ব্যাপারে বিচার যে সোপর্দ করার ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন কাজ করেছেন তেমনিভাবে বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষক হিসাবে আমরা যাদেরকে মনে করি বাংলাদেশ সেনাবাহিনী তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন। তারা ঘোষণা দিয়েছিলেন যে ল অব দি ল্যান্ডের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবেন, বিচার প্রক্রিয়ার প্রতি তাদের সমস্ত সমর্থন থাকবে। তারা সেই সমর্থন আমাদেরকে দিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়েছেন। এই আসামিদেরকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার ব্যাপারে তারা সম্পূর্ণ সহযোগিতা করেছেন। আজ বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে। এটা কি শুধু বাংলাদেশের জন্য ঐতিহাসিক ঘটনা বললে ভুল হবে, বলা চলে দক্ষিণ এশিয়ার মধ্যে একটি বড় ধরনের ঘটনা, ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে। আর সেটি হচ্ছে সেনাবাহিনীতে কর্মরত অফিসারদের আদালতে তোলা হয়েছে। এস্টাবলিশমেন্টের সাথে কিংবা সেনাবাহিনী কিংবা প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে এ ধরনের দুঃসাহস এ পর্যন্ত দক্ষিণ এশিয়ার দেশগুলো কখনো দেখাতে পেরেছে বলে আমাদের জানা নেই। আমরা দেখেছি যে পাকিস্তানে সামরিক শক্তিগুলো কিংবা প্রতিরক্ষা বাহিনীগুলো কিভাবে তাদের সরকারের উপর প্রভাব বিস্তার করে, কিন্তু বাংলাদেশে সেই প্রভাব বিস্তারকারী সেনা সদস্যদের একটা অংশকে আজকে আদালতে তোলা সম্ভব হয়েছে। কেন সম্ভব হয়েছে? কারণ এই সেনা সদস্যরা বিগত আওয়ামী সরকারের আমলে, ফ্যাসিবাদী সরকারের আমলে সরকারের বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। কিন্তু আমরা যদি এটাকে এইভাবে ইন্টারপ্রেট করি যে সেনাবাহিনীর কর্মকর্তারা কিংবা সেনাবাহিনীর লোকেরা বা সেনাবাহিনী এর সঙ্গে জড়িত, তাহলে সেটি একটি ভুল ইন্টারপ্রিটেশন হবে। কারণ যারা এই অপরাধের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, বর্তমানে যারা সেনা কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন, তারা কিন্তু ওই অপরাধ সংগঠনের সময় সেনাবাহিনীর সঙ্গে সম্পৃক্ত ছিলেন না, বা সেনা সদস্য হিসেবে, সেনা কর্মকর্তা হিসেবে সেই কাজগুলো করেন নাই। তারা অন্যান্য বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং প্রধান হিসেবে এই অপকর্মগুলো করেছিলেন। আর সেই সময় ওই বাহিনীর প্রধান বা বাহিনীগুলোই এই আইএসপিআর বা সেনা তত্ত্বাবধানে তারা ছিলেন না, সেনাবাহিনীর অধীনে তারা ছিলেন না। অর্থাৎ তাদের অপরাধের দায়ভার কোনোভাবেই বাংলাদেশ সেনাবাহিনীকে দেওয়া যায় না। এর জন্য সেনাবাহিনীকে কোনো রকম কটাক্ষ করাও বাংলাদেশের মানুষের জন্য উচিত হবে না, কিংবা বিশ্বেও এটাকে সেভাবে ফ্রেমিং করাটা চরম অন্যায় হবে। যদি সেনাবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় সেনাবাহিনীর কোনো সদস্য কিংবা সেনা কর্মকর্তা কোনো অপরাধ কর্মের সঙ্গে জড়িত হন, তাহলে তার ব্যাপারে মার্শাল ল অনুযায়ী সেনাপ্রধান বা সেনাবাহিনী তাদের নিজস্ব আদালতে তার বিচার কার্য পরিচালনা করে থাকেন, যার কারণে এই সেনাবাহিনীর কর্মকর্তারা বা সদস্যরা একটা সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়েই তাদের দিন যাপন করেন, তাদের কর্মপদ্ধতি পরিচালনা করেন। তার চেয়ে বড় কথা হচ্ছে তাদের পেছনে দেখভাল করার জন্য, তত্ত্বাবধান করার জন্য, তারা কোথায় কি করছেন না করছেন, তাদের শৃঙ্খলা রক্ষার জন্য সেনাবাহিনীর একটি চেইন সিস্টেম রয়েছে, যে কারণে তারা কেউই কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত হতে পারেন না। কিন্তু যখন তারা পেছনে এসে বিভিন্ন সেক্টরের প্রধান হচ্ছেন, বিভিন্ন বাহিনীর প্রধান, বিশেষ করে র্যাব, ডিজিএফআই, এসব বাহিনীর প্রধান যখন হচ্ছেন, তখন তারা সম্পূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চলে যান, সরকারের সিভিল প্রশাসনের হাতে চলে যান, এবং যাওয়ার ফলে তারা যে কোনো কিছু তারা করতে পারেন। তাদেরকে দিয়ে যে কোনো ধরনের অপকর্ম সরকার করাতে পারে, যেটা সেনাবাহিনীকে দিয়ে কখনো সম্ভব হয় না। যেভাবেই হোক, এই ঐতিহাসিক ঘটনাটি ঘটে গেছে। এই ঘটনাটি ঘটার আগে অনেকেই অনেক রকম চ্যালেঞ্জ দিয়েছিলেন, বলেছেন না, ওয়াকারুজ্জামান তার বাহিনীর সদস্যদেরকে আদালতে উঠতে দেবেন না। কিন্তু আমরা বলেছিলাম অবশ্যই তিনি উঠতে দিবেন, এবং সেনাবাহিনী প্রথম দিন থেকেই বলে আসছে বাংলাদেশের আদালতের প্রতি তারা সর্বোচ্চ সম্মান দেখায়, বাংলাদেশের যে কোনো আদালতকে তারা সম্মান করে, তাদের সম্মান তিনি রাখবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং তিনি তার কথা রেখেছেন। তাদেরকে ঠিক ভোরবেলা তাদের নিরাপত্তা বা অন্যান্য বিভিন্ন বিষয়ের কারণে তাদেরকে ভোরবেলা আদালতে তোলা হয়েছে, এবং আদালত তাদের ব্যাপারে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এখন তদন্ত হবে, মামলা চলবে, মামলা চলে যদি তারা অপরাধী সাব্যস্ত হয়, অপরাধ প্রমাণিত হয়, তাদের শাস্তি হবে। এ ব্যাপারে সেনাবাহিনীর পক্ষ থেকে আর কোনো আপত্তি থাকবে বলে জানা যায় না। তবে এখনো কিছু মানুষ জল ঘোলা করার চেষ্টা করছে। সেটা হচ্ছে তারা বলছে যে তাদেরকে কোন আদালতে, কোন কারাগারে রাখা হবে, এই ব্যাপারে আদালত থেকে কোনো নির্দেশনা নেই। তবে
কারাগার কর্তৃপক্ষ এটা সিদ্ধান্ত নিতে পারে। ধারণা করা হচ্ছে তাদেরকে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের মধ্যে যে একটি বিশেষ ভবনকে আদালত ঘোষণা করা হয়েছে সেই কারাগারে রাখা হবে, যেখানেই থাকুন। সেটা যদি একটি আলিশান বিল্ডিং বা 5 স্টার হোটেলও হয়, তাকে কারাগার নাম দিলে সে কারাগারে থাকতে পারেন। আমরা জানি যে বেগম জিয়া অনেক দিন কারাগারে ছিলেন, কিন্তু সে কারাগারটা মূলত ছিল পিজি হসপিটালের একটি বিশেষ কক্ষ। অতএব এটাতে আসলে আহামর কিছু যায় আসে না। যারা অত্যন্ত নিচু মানের প্রতিশোধ পরায়ণ, তারা চাইছেন যে এই সেনা কর্মকর্তাদেরকে এখনই নিয়ে এমন টর্চার করা হোক যেভাবে টর্চার তারা অতীতে করেছিল। কিন্তু আইনের শাসনে এটা চাওয়া কোনোভাবেই কাম্য নয়। আপনার মন, প্রতিশোধ পরায়ণ মন বা আমার মন চাইতেই পারে, কিন্তু আইনকে আইন তার নিজস্ব গতিতে চলতে দিতে হয়। তা না হলে সেই আইনের সাথে ফ্যাসিবাদের আইনের কোনো পার্থক্য থাকে না। ডক্টর ইউনূসকে ধন্যবাদ, আন্তর্জাতিক মহলকে ধন্যবাদ, জাতিসংঘকে ধন্যবাদ, তাজুল ইসলামকে ধন্যবাদ, এবং যারা এই মামলাটি পরিচালনা করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ, যে তারা শেষ পর্যন্ত আইনের শাসনের গুরুত্বটা মানুষের সামনে তুলে ধরার সুযোগ পেয়েছেন এবং সচেষ্ট হয়েছেন। আরো বিশেষ ধন্যবাদ নাবিলা ইদ্রিসকে, যিনি গুম খুনের তথ্য অনুসন্ধান করে একটি বড় কাজ করেছেন, এবং এই ব্যাপারে তিনি যখন একেবারেই হতাশ হয়ে পড়েছিলেন, তারপরও আবার অনেক খোঁজাখুঁজি করে অনেক চেষ্টা তৎপরতার পরে এই গুম খুনের রহস্য উদ্ঘাটন করতে তিনি সক্ষম হয়েছেন এবং তার বাহিনী সক্ষম হয়েছে। এর বাইরে আরো একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের প্রভাবে বাংলাদেশের বিশেষ বিশেষ বাহিনী কিংবা বাংলাদেশের বিশেষ প্রতিরক্ষা সম্পর্কে মানুষকে ভুল বোঝানোটা বাংলাদেশের মানুষের একটি কালচারে পরিণত হয়ে গেছে। এখন যে কোনো কিছুর জন্য ওয়াকারুজ্জামানকে দায়ী করা কিংবা ডক্টর ইউনূসকে দায়ী করা কিংবা অমুক দলের প্রধানকে দায়ী করা, প্রতিষ্ঠান প্রধানকে দায়ী করা, এই ধরনের একটি ব্যাড কালচার বাংলাদেশে এখন ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। এই কালচার থেকে ফিরে আসতে হবে। অপরাধীকে অপরাধের জন্য শাস্তি দেওয়া উচিত, কিন্তু তার অপরাধের দায়ভার কোনো গোষ্ঠীর উপর চাপিয়ে দিয়ে তাদেরকে ডিমোরালাইজ করা, তাদেরকে নিরপরাধ হওয়া সত্ত্বেও অপরাধের সাথে সংযুক্ত করা, ট্যাগিং করা, ফ্রেমিং করা, এই অপরাজনীতিগুলো বাংলাদেশ থেকে এখন বন্ধ হওয়া উচিত। কোনোভাবেই যেন এই অপরাধী সেনা কর্মকর্তাদের দায় সাধারণ সেনা কর্মকর্তাদের ওপর না বর্তায়। যদি বর্তায় তাহলে সেটি হবে আরেকটি বড় ধরনের অপরাধ, আরেকটি বড় ধরনের জুলুম। আইনের শাসন প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষকে জুলুম থেকে রেহাই দেওয়া। ইনশাল্লাহ আমরা অচিরেই হয়তো দেখতে পাবো যে এই গুম খুনের বিচারটি সুসম্পন্ন হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যারা এখনো ধরা পড়েনি তারা কোথায়? তাদেরকে কি করা হবে? তাদের ব্যাপারে আদালতের সিদ্ধান্ত হচ্ছে, তাদের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে। যদি তারা সেই সময়সীমার মধ্যে উপস্থিত না হন, সেক্ষেত্রে আদালত তাদের অনুপস্থিতিতে রায় ঘোষণা করতে পারবেন। এবং সেই রায় ঘোষণার পর কি হতে পারে সেটি আরেকটি প্রশ্ন। সেই রায় ঘোষণার পর তারা বিদেশে পলাতক থাকতে পারেন। তারেক রহমান যেভাবে লন্ডনে পলাতক ছিলেন, ঠিক সেভাবে পলাতক থাকবেন। যখন তাদের পছন্দের সরকার বা তারা সরকার গঠন করবেন, তারা হয়তো এসে আবার তাদেরকে নিরপরাধ প্রমাণ করতে পারবেন। কিন্তু যদি তাদের ফেভারের কোনো সরকার না আসে, তাহলে আজীবনের জন্য তারা দেশের বাইরে থাকতে বাধ্য হবেন। এবং যদি তারা ভারতে থাকেন, তাহলে বাংলাদেশের বিশ্বের আইন অনুযায়ী, কনভেনশন অনুযায়ী এই অপরাধীদেরকে ভারত কোনোভাবে জায়গা দিতে পারবে না। বিশেষ করে রায় হয়ে যাওয়ার পর আর ভারতের এক মুহূর্তে তাদেরকে সে দেশে রাখার কোনো সুযোগ নেই। এদেরকে অ্যাসাইলামে যেতে হবে, এবং অ্যাসাইলাম দিতে পারে এমন রাষ্ট্রের কাছে যেতে হবে। অন্য কোনো রাষ্ট্রে তারা আশ্রয় নিতে পারবে না। সো রায় হওয়ার পর অবশ্যই আন্তর্জাতিক যে বাহিনীগুলো আছে, যেমন FBI বা আরো যে পুলিশ ফোর্স রয়েছে, আন্তর্জাতিক পুলিশ ফোর্স, এদের মাধ্যমে তাদেরকে বাংলাদেশে ফিরে আনা সম্ভব হবে এবং এনে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো যাবে বা তাদের বিচার কার্যকর, রায় কার্যকর করা যাবে। বিচার তো তাদের অনুপস্থিতিতেই কার্যকর ঘোষণা করা যাবে, কিন্তু কার্যকর করার সময় তাদেরকে বাংলাদেশে আনা সম্ভব হবে। যেভাবে বঙ্গবন্ধুর খুনি হিসেবে দেশের বাইরে থেকে তাদেরকে বাংলাদেশে ফেরত আনা হয়েছিল, ঠিক একই মেকানিজম ব্যবহার করে তাদেরকেও বাংলাদেশে ফেরত আনা যাবে। কিন্তু তার জন্য ডক্টর ইউনূসের জন্য যে সময় দরকার, আমরা সেই সময়টা পাবো কিনা, এটা হচ্ছে এখন আশঙ্কার বিষয়। এদিকে আজকেই সম্ভবত সে রায়টি হবে। সেটি হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে, সরকার ব্যবস্থা নিয়ে একটি শুনানি আছে। আজকে বা কালকে বা
ইন নিয়ার টাইম একটা শুনানি হবে, তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে, নতুন আরেকটি সরকার ব্যবস্থা ফিরে আসতে পারে। সে সময় ডক্টর ইউনূস কি দায়িত্ব পালন করবেন বা তত্ত্বাবধায়ক সরকারকে প্রধান হবেন, এগুলোর বিষয়ে একটু ধোঁয়াশা তৈরি হয়েছে। আমরা বিষয়টিকে ক্লিয়ার করার জন্য আরেকটু সময় নিব, কারণ এখনই সবকিছু এখানে ফাঁস করে দেওয়াটা আসলে ভালো হবে না। অনুমান ভিত্তিক কথা বলার চেয়ে আমরা একটু পর্যবেক্ষণ করতে চাই যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাটা আসলে কিভাবে হবে এবং কোন ফরম্যাটে হবে, কে হবেন এর প্রধান। কারণ এটার একটা ফর্মুলা তো আগের সংবিধানে আছেই, যে সংবিধান বাতিল করা হয়েছে বা যে ধারাটি বাতিল করা হয়েছে সেখানে আছে। তো সেখানে আসতে গেলে সরকারি দল বিরোধী দল এইভাবে অ্যালোকেশন করা আছে, কিন্তু এখন যেহেতু সরকারি দল বিরোধী দল নেই বা আগের সরকারি দল এবং সেই আগের বিরোধী দলকে যদি আনতে হয় তাহলে আরো একটা ঝামেলার মধ্যে আমরা পড়ে যাব। কারণ আগের সরকারি দল আওয়ামী লীগ এবং বিরোধী দল হচ্ছে জাতীয় পার্টি, তাদেরকে দিয়ে যদি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয় সেটি হবে আরেক বড় ধরনের নির্বুদ্ধিতা এবং সেটার কোনো সুযোগ বাংলাদেশে নেই। কিন্তু তত্ত্বাবধায়ক ফিরে আসলে একই সঙ্গে রায়ে এই ব্যাপারগুলো উল্লেখ থাকা প্রয়োজন, নচেত একটা গোষ্ঠী আবার সেই দাবি তুলে তত্ত্বাবধায়ক সরকারকেও, এই সরকার ব্যবস্থাকেও বিতর্কের মুখে ফেলতে পারে। এদিকে বিএনপি যেসব কাজ করছে তার মধ্যে বড় ধরনের চোখে লাগার মতো কাজ হচ্ছে যে তারা বিভিন্ন জায়গায় জায়গায় সংঘাত সংঘর্ষে জড়িয়ে পড়ছে। বিএনপির আচরণে কোনোভাবেই মনে হয় না যে তারা নির্বাচনমুখী হচ্ছে। যদিও আজকে বা গতকাল থেকে আজকে পর্যন্ত কিছু খবর আমরা পেয়েছি, সেটি হচ্ছে যে কয়েকটি জায়গায় মনোনয়ন ঘোষণা দিয়েছেন তারেক রহমান। তার মধ্যে কুমিল্লার 9টি আসনে মনোনয়ন ঘোষণা এসছে বলে আমরা খবর পেয়েছি। সেখানে হাসনাত আবদুল্লাহ তাদের মনোনয়নের মধ্যে রয়েছেন। এ ব্যাপারটি আরেকটা দিক আমাদের কাছে উন্মোচন করে, সেটি হচ্ছে যে এনসিপি সাম্প্রতিক জামাত বিরোধী যেসব বক্তব্য দিয়েছেন এটা হয়তো তারই আউটকাম। যেহেতু তারা বিএনপির সঙ্গে জোটবদ্ধ হচ্ছেন, হয়তো এই কারণেই তারা জামাতের বিরুদ্ধে নানা ধরনের প্রচারণায় নেমেছেন। যদি তারা বিএনপি থেকেই মনোনয়ন নেবেন তাহলে তাদের আসলে এনসিপি গঠনের কোনো দরকার ছিল না, এনসিপি নাটকটা করার দরকার ছিল না। কিন্তু এরপরও তারা একটি দল গঠন করার মাধ্যমে কিছু সংস্কারের পক্ষে যে ভয়েস তারা তুলেছেন তার জন্য বিএনপি কিছু সংস্কারের পক্ষে মত দিতে বাধ্য হয়েছে এবং জামাত তাদেরকে সাপোর্ট দিয়েছে। মোট কথা একটি সংস্কার ব্যবস্থাকে এগিয়ে নিতে তারা সহযোগিতা করেছেন একটি পার্টি হিসেবে, যেটি আসলে তারা পার্টি হিসেবে না আসলে সম্ভব ছিল না। এখন যদি কারো সমর্থন নিয়ে থাকেন বা মনোনয়ন নিয়ে থাকেন, আমি এটাকে খুব বেশি বড় করে দেখি না। যদিও ভেতরকার ব্যাপারগুলো কি করছে সেগুলো আমরা জানি না, কিন্তু সামনাসামনিভাবে আমি মনে করি যে সেখানে যদি তাকে জামাতও সমর্থন করে বা বলে দেয় যে আমরা প্রার্থী দিচ্ছি না, তাতেও কিছু বলার নেই। হাসনাত আবদুল্লাহর মতো প্রার্থী যদি সংসদ সদস্য হতে পারে, জয়ী হয়ে আসতে পারে, সেটি যার মনোনয়নই হয়ে আসুক না কেন, এটি বাংলাদেশের জন্য ভালো কিছু হবে বলে আমরা মনে করি। ভবিষ্যতে আমরা কি দেখব, কার চরিত্র কখন কিভাবে বদলায় বা পল্টি খায়, এটা আমরা এখনো জানি না। কিন্তু এখনো পর্যন্ত আমরা আশাবাদী যে হাসনাত আবদুল্লাহর কাছ থেকে আমার বাংলাদেশের মানুষ অবশ্যই ভালো কিছু পাবে। কিন্তু যদি দলগতভাবে এনসিপি বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয় সেক্ষেত্রে রেজাল্টটা ভিন্ন হতে পারে। আগামী দিনগুলোতে রাজনীতির মেরুকরণ কোন দিক থেকে কোন দিকে যায় সেটি এখনো বলা যাচ্ছে না। জামাতের কাছেও এখনো রয়ে গেছে অনেকগুলো ট্রাম্প কার্ড। জামাতে সেই ট্রাম্প কার্ড নিয়ে পরবর্তীতে কথা বলবো। তবে এটুকু জানিয়ে রাখি, দুশ্চিন্তার কিছু নেই, হতাশ হওয়ার কিছু নেই। বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশ একটা নতুন দিকে যাত্রা শুরু করেছে। সেই যাত্রার মধ্যে অনেকগুলো আশাব্যঞ্জক খবর রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে এই সেনা সদস্যদের বিচার করার মতো ক্ষমতা আদালতের থাকা, ভারতের কিছু চুক্তি বাতিল করা এবং ভারতের সঙ্গে আরো বেশ কিছু বিষয় নিয়ে দেন দরবার চলছে বাংলাদেশে। সেটিও আজকে বলবো না, আর পরবর্তীতে কথা বলবো। যেমন আদানির 900 একর জমি পাওয়া নিয়েও বাংলাদেশ নতুন করে দেন দরবার শুরু করেছে। এখানেও বড় ধরনের একটি পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা নিয়ে আপনাদের সঙ্গে পরবর্তীতে কোনো এক আলোচনায় কথা বলবো। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।